গল্প গ্লোবাল এখানে তোমার জন্য আনছে ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। জয়ন্ত মানিক জুটির গোয়েন্দা গল্প। জগৎ শেঠের রত্নকুঠি। রচনা হেমেন্দ্র কুমার রায়। শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প জগৎ শেঠের রত্নকুঠি। দোতলার বৈঠকখানায় বসে আমি আর জয়ন্ত আলোচনা করছিলাম। আলোচনার বিষয়বস্তু সুন্দরবাবুর অবসর গ্রহণ। সম্প্রতি তিনি পেনশন নিয়েছেন। আমি বললুম, এইবার আমাদের গোয়েন্দাগিরির শখ বোধহয় শিখেই উঠল। জয়ন্ত বলল, কেন? আমাদের বেশিরভাগ মামলাই তো আসতো সুন্দরবাবুর সৌজন্যে, তিনিই নিলেন অবসর। আমাদের খ্যাতির কথাটা ভুলে যেও না মানিক। শখের গোয়েন্দা হলেও এখন 5 জন আমাদের নাম জানে। আশ্চর্যের বিষয় হলো, ঠিক এই সময়ই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই বিপুল ভুঁড়ির ভার বয়ে নিয়ে সুন্দরবাবু এসে ঘরে ঢুকলেন এবং হাঁপাতে হাঁপাতে ধুপ করে চেয়ারে বসে পড়লেন। কাঠের চেয়ারখানা সশব্দে প্রতিবাদ করে উঠল। আমি ফিচেল চোখে সুন্দরবাবুর দিকে তাকিয়ে হাসতে হাসতে বললুম, ইংরেজিতে একটা প্রবাদ আছে জানেন তো, টক অব দ্য ডেভিল অ্যান্ড এ ডেভিল উইল অ্যাপিয়ার। তো আমরা এতক্ষণ আপনার কথাই আলোচনা করছিল। শুনলে জয়ন্ত, শুনলে? তোমার নচ্ছার দুর্মুখ বন্ধুটির কথা শুনলে তো? আহা, খেপছেন কেন সুন্দরবাবু? ডেভিল বলতে কি কেবল ভূত, পিশাচ, শয়তান বোঝায়? বিশ্বাসঘাতককেও তো ডেভিল বলে। তা এর মধ্যে আমি কোনটা শুনি? সুন্দরবাবু চোখ কটমট করে মুঠো পাকিয়ে আমার পিঠের ওপর হাত তুললেন। আমি চট করে তার নাগালের বাইরে সরে এলাম। এক ধরনের খাবারের নামও তো ডেভিল, সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। মাংসের পুর দেওয়া ডিমের কথা কে না জানে, ও আমি অনেক খেয়েছি। সে ডেভিল নয়, এ হচ্ছে অন্য আর এক রকমের খাবার। বোধহয় আপনি কখনো খাননি। আমাদের মধু এটা বানাতে পারে। বরাবরের মতো এবারও খাবারের কথা শুনে সুন্দরবাবুর ঘনীভূত রাগ গোলে দ্রবীভূত হয়ে গেল। বললেন, তা খাবারটা কি শুনি? শুনে কি করবেন? স্বাদ গ্রহণ করতে চান তো বলুন, মধুকে ডাকবো? আহা, তার মন্দ কি, ডাকো না। ঠিক এই সময়ই মধু এসে ঘরে ঢুকলো। সুন্দরবাবু বললেন, টক অব দ্য ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার। মধু সুন্দরবাবুর হাসি হাসি মুখের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারল না। জয়ন্তকে বলল, আগে এক ছোকরা বাবু আপনার সঙ্গে কি একটা জরুরি দরকারে দেখা করতে এসেছে। ছোকরা বাবু কোথায়? নিচে মস্ত একখানা মোটর গাড়ি করে এসেছেন। বড় লোকের ছেলে, জামায় মুক্তোর বোতাম, হাতে সোনার ঘড়ি, আঙুলে সোনার আংটি। জয়ন্ত হাসতে হাসতে বলল, বাবা শ্রী মধুসূদন, এক নজরেই এতটা লক্ষ্য করে ফেলেছ। আমাদের সঙ্গে বাস করে তুমিও একজন গোয়েন্দা হয়ে উঠছো দেখছি। যাও, বাবুটিকে পাঠিয়ে দাও। মধু চলে যেতেই সুন্দরবাবু আমার দিকে হতাশ হয়ে তাকালেন। আমি আশ্বাস দিয়ে বললুম, হবে হবে, মধু তো আর বাড়ি ছেড়ে পালাচ্ছে না। ঘরে এসে ঢুকল সুবেশী এবং সুশ্রী এক যুবক।
বয়স 22-23-এর বেশি হবে না। চোখের সপ্রতিভ দৃষ্টি দেখলেই বোঝা যায় 5 জনের ভিড়েও নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে পারে। জোর হাতে নমস্কার করে বলল, আমি জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। জয়ন্ত প্রতি নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমি জয়ন্ত। আপনি? আপনি চন্দ্রনাথ অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন তো? বিখ্যাত চা ব্যবসায়ীর প্রতিষ্ঠান। কেবল চা নয়, আমাদের প্রতিষ্ঠান আরও অনেক কিছু নিয়েই কারবার করে। চন্দ্রনাথ আমার ঠাকুরদার নাম। বর্তমানে আমি সেই প্রতিষ্ঠানের একজন মালিক। আমার নাম বীরেন্দ্র কুমার বাগচি। আসুন, বসুন ধীরেনবাবু। বলুন, আপনি আমার কাছে কেন এসেছেন? গোলক ধাঁধায় পড়ে। কীরকম? আমাদের বাড়িতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেছে যার মধ্যে অর্থ বা অনর্থ কিছুই খুঁজে পাচ্ছি না, অথচ বেশ বুঝতে পারছি যে এর সঙ্গে একটা বিচিত্র রহস্যের সম্পর্ক আছে। আপনি তো আমাকে কৌতূহলী করে তুললেন বীরেনবাবু। বুঝতে পারছি চুরি ডাকাতি খুন জখমের ঘটনা এটা নয়, কারণ সেখানে অর্থ এবং অনর্থ দুটোই যুক্ত থাকে। তাহলে রহস্যটা কি? ওটাই তো ধাঁধা। শুনেছি ধাঁধার উত্তর বার করাই আপনার পেশা। একটু ভুল শুনেছেন, পেশা নয়, নেশা, মানে শখ। বেশ, তাই ভুল শুধরে নিলুম। এখন দয়া করে আমার কাহিনীটা যদি শোনেন। নিশ্চয়ই, দয়া না করেও শুনব। বলুন আপনার কাহিনী। বীরেন চেয়ারের ওপর নড়ে চড়ে ভালো করে বসে তার কাহিনী বলতে শুরু করল। ব্যবসার খাতিরে আমাকে কলকাতাতেই বাস করতে হয়, কিন্তু আমাদের আদি বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। নবাবী আমলের তৈরি সেকালের মস্ত বড় বাড়ি। এখন সংস্কারের অভাবে সদরমহল ছাড়া সবটাই অব্যবহার্য হয়ে পড়ে আছে। কালে ভদ্রে আমাদের কারুর দেশে যাবার শখ হলে কেবল সদরমহলটাই ব্যবহার করা হয়। কাজেই সেদিকটাতেই মাঝে মাঝে মিস্ত্রিদের হাত পড়ে। বাড়িখানা স্থানীয় এক ভদ্রলোকের জিম্মায় আছে, সম্পর্কে তিনিও আমাদের আত্মীয়। দিন 10 আগে যদুনাথ বসু নামে এক ভদ্রলোক আমার কলকাতার অফিসে এসে আমার সঙ্গে দেখা করে জানালেন যে মাস 3 জন্য তিনি আমাদের দেশের বাড়িটা ভাড়া নিতে চান। স্বভাবতই আমি রাজি হলুম না, কিন্তু তিনি খুবই জোরাজুরি শুরু করলেন এবং মাসে 500 টাকা করে 3 মাসের জন্য মোট 1500 টাকার অগ্রিম চেক দিতেও রাজি হলেন। আমি খুবই অবাক হলুম। পাড়া গায়ের একখানা সেকেলে বাড়ির জন্য এত টাকা ভাড়া দিতে চায় কেন? শুনলুম তিনি পূর্ববঙ্গের জমিদার। অসুস্থ মাকে নিয়ে কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য। চিকিৎসকের পরামর্শ মতো তিনি মাকে নিয়ে মফস্বলের গঙ্গার ধারে কোনো একটা বাড়িতে উঠতে চান। আপনাদের বাড়ি কি গঙ্গার তীরেই? হ্যাঁ, মুর্শিদাবাদের গঙ্গার তীরেই আমাদের বাড়ি। তো মায়ের চিকিৎসা আর তার সঙ্গে মোটা টাকার অফারটা মাথায় রেখেই আমি যদুনাথ বসুর প্রস্তাবে রাজি হয়ে গেলুম। তিনি আমার 1500 টাকার একখানা চেক দিয়ে চলে গেলেন। সেদিনই সন্ধ্যায় আর একটা ব্যাপার ঘটল। একখানা বেনামা চিঠি পেলুম। এই সেই চিঠি। বীরেন্দ্র পকেট থেকে একখানা চিঠি বার করে জয়ন্তকে দিল। জয়ন্ত সেটা খুলে জোরে জোরেই পড়ল। দেখি। বীরেন্দ্রবাবু, খবরদার, প্রতাপ চৌধুরীকে আপনাদের মুর্শিদাবাদের বাড়ি ভাড়া দেবেন না। সে অতি সাংঘাতিক লোক। ইতি, শুভাকাঙ্ক্ষী। আমি বললাম, আপনি তো বললেন বাড়ি ভাড়া দিয়েছেন যদুনাথ বসুকে, তাহলে এই প্রতাপ চৌধুরী আবার এলো কোত্থেকে? আমিও ঠিক এইটাই ভাবতে বসলুম। এই প্রতাপ চৌধুরী আবার কে? এই বেনামা চিঠি বা লিখল কে? আমি যে বাড়ি ভাড়া দিচ্ছি এ কথাই বা সে কেমন করে জানতে পারল? 3 দিন পরে আর এক বিস্ময়। যেদিন চেকটা পেয়েছিলুম তার পরদিন থেকেই দুর্গাপূজার জন্য ব্যাংক বন্ধ ছিল, তাই চেকটা আর ভাঙাতে পারিনি। ব্যাংক খোলার পর জানতে পারলুম আমাকে একখানা ভুয়ো চেক দেওয়া হয়েছে। যদুনাথ বসুর নামে ব্যাংকে 1 পয়সাও নেই। এভাবে ঠকে গিয়ে রেগে মেগে আমি দেশে গিয়ে হাজির হলুম। কিন্তু সেখানে গিয়ে দেখলুম আমাদের বসত বাড়িতে কোনো জনপ্রাণী নেই। শুনলুম কয়েকজন গুন্ডার মতো লোক সেখানে 2 দিন ধরে খুব হই হল্লা করে আবার কখন সরে পড়েছে, কেউ তা জানেও না। বীরেন্দ্র একটু থামল। জয়ন্ত বলল, বাড়ির কোনো ক্ষয়ক্ষতি বা ওলটপালট কিছু হয়েছে? না, ক্ষয়ক্ষতি কিছু হয়নি, তবে ওলট পালট হয়েছে বলা যায়। বাড়ির একটা তালাবন্ধ ঘরে ঠাকুরদার আমলের কতকগুলো আসবাবপত্র
একালে ব্যবহার হয় না বলেই ডাঁই করে রাখা ছিল, সেই সঙ্গে একটা প্রকাণ্ড দেয়াল আলমারির ভেতর এক গাদা সেকেলে বই আর কিছু কাগজপত্র রাখা ছিল। সে ঘরের ডালা ভেঙে বই আর কাগজপত্রগুলো ঘরময় ছড়িয়ে ফেলে রেখে গেছে। ঠাকুরদার হাতের লেখা একখানা ছেঁড়া খাতাও পেয়েছি। হিসাবের খাতা নাকি অন্য কিছু? হিসেবের খাতা নাকি অন্য কিছু, তাতে সব অদ্ভুত কথা লেখা। বোধহয় ঠাকুরদার গল্প টল্প লেখার অভ্যাস ছিল। শুধু পদ্য রচনা নয়, গদ্যও আছে। বীরেন্দ্র চুপ করল। জয়ন্ত স্তব্ধ হয়ে ভাবতে লাগল। সুন্দরবাবু বললেন, ভারী গোলেমেলে ব্যাপার তো। বীরেনবাবু, আমার ধারণা আপনি কোনো আস্ত পাগলের পাল্লায় পড়েছিলেন। ও নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট না করাই ভালো। আমি বললুম, এত সহজে উড়িয়ে দেবার মতো ব্যাপার এটা নাও হতে পারে সুন্দরবাবু। আমার কিন্তু বেশ সন্দেহজনক ব্যাপার বলেই মনে হচ্ছে। কিসে তোমার সন্দেহ হচ্ছে শুনি? যদুনাথের দল তালা ভেঙে বাড়ির বন্ধ ঘরে ঢুকেছিল কেন? আলমারি থেকে বইপত্র টেনে নামিয়েছিল কেন? নিশ্চয়ই তারা কিছু খুঁজছিল। জয়ন্ত আমার কথাতেই সায় দিয়ে বলল, হ্যাঁ, শুধু আলমারি নয়, আমার ধারণা বাড়ির অন্যান্য ঘরগুলোতেও খোঁজাখুঁজি করতে ছাড়েনি। কিন্তু বাড়ির অন্য ঘরগুলোতে এমন কিছুই ছিল না যা দেখে চোরের লোভ হতে পারে। আর আলমারির ওই বইগুলো নিয়ে ছোটবেলায় আমিও ঘাটাঘাটি করেছি। বটতলায় ছাপা পুরনো দিনের বই, আরব্য উপন্যাস, পারস্য উপন্যাস, চাহার দরবেশ, এই সব, সঙ্গে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত আর এই সব ধরনের কিছু ধর্মগ্রন্থ, আর কিছু আজে বাজে কাগজপত্র। আচ্ছা, সেই সঙ্গে আপনার ওই ঠাকুরদার হাতের লেখা একখানা খাতাও ছিল বললেন না? হ্যাঁ, সেকালের মতো জড়ানো হাতের লেখা, খাপ ছাড়া খোশ গল্প ছাড়া আর কিছুই নয়। কিন্তু খাতাখানা আগে ছেঁড়া ছিল না। এখন দেখছি মাঝখান থেকে কখানা পাতা কে ছিঁড়ে নিয়ে গেছে। বীরেনবাবু, এই খাতাখানা একবার দেখতে পেলে ভালো হতো। বীরেন্দ্র হাসতে হাসতে বলল, পাতা ছেঁড়ার কথাটা শুনলে খাতাটা যে আপনি দেখতে চাইতে পারেন এটা আমার মনে হয়েছিল, তাই ওখানা সঙ্গে করেই এনেছি। চমৎকার, বুদ্ধিমানের মতো কাজ করেছেন। বীরেন্দ্র ব্যাগ থেকে একটা পাতলা বাঁধানো খাতা বার করে জয়ন্তর হাতে দিল। জয়ন্ত খাতাখানা খুলে আগাগোড়া পাতা উল্টে উপর ওপর চোখ বুলিয়ে গেল। টানা টানা জড়ানো হাতের লেখা, একটু কষ্ট করেই পড়তে হয়। বলল, দেখো মানিক, মোট 40 পাতার খাতা। বিষয়বস্তুকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে খানিকটা অংশ গৌরচন্দ্রিকা, পরের অংশের নাম দেওয়া হয়েছে আভাস, তৃতীয় অংশে কি ছিল জানবার উপায় নেই, কারণ 21 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে। আর চতুর্থ অংশের নাম ইতিহাস, পঞ্চম অংশে উপসংহার, একটা পুঁচকে পদ্য বা ছড়া। এখন ভূমিকাটুকুই শোনো। জয়ন্ত পড়তে শুরু করল। যেখানে ঘটনাক্ষেত্র, তার নাম এখানে বলবো না। লেখায় প্রকাশ করলে গুরুতর বিপদের সম্ভাবনা। আমার সঙ্গী কৈলাস চৌধুরী এখন পরলোকে বটে, কিন্তু তার কুচরিত্র পুত্র কেমন করে কিছু আভাস পেয়ে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছে। আমার একমাত্র ইচ্ছা, সমস্ত গুপ্ত কথা জানবে কেবল আমার পুত্র। যদি সে কখনো অভাবে পড়ে, এই গুপ্ত কথা তার কাজে লাগবে। আমার অন্তিম কাল উপস্থিত হলে সমস্ত গুপ্ত কথাই তার কাছে ব্যক্ত করব। তাছাড়া আমার পুত্র বুদ্ধিমান, তার জন্যই তোলা রইল এই খাতাখানা। মন দিয়ে পাঠ করলেই সমস্ত রহস্য সমাধান করতে পারবে। পড়া থামিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করল, বীরেনবাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আমার বয়স 5 বছর পূর্ণ হবার আগেই তার মৃত্যু হয়। তাকে ছায়া ছায়া মনে পড়ে মাত্র। আপনার বাবার মুখে আপনি এই খাতাখানার কথা শুনেছিলেন কখনো? আমার বাবাকে জীবনে কখনো ছাপানো নোবেলের পাতাই উল্টাতে দেখিনি। তিনি পড়বেন পাণ্ডুলিপি। ব্যবসা ছাড়া তিনি আর কোনো দিকেই মন দিতেন না। জয়ন্ত চুপ করে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা, ঠাকুরদার মৃত্যুর আগে বা মৃত্যুশয্যায় আপনার বাবাকে এই খাতা সম্বন্ধে কোনো কথা বলে যাননি? বীরেন্দ্র সজোরে মাথা নেড়ে বলল, কিচ্ছু না। আপনি কি ভাবছেন আমি জানি না? তবে এই খাতার ভেতর
ঠাকুরদার নিজের কোনো কথাই নেই, যা আছে তা নিছকই গল্প। আর মৃত্যুশয্যায় ঠাকুরদার কোনো কথা বলে যাবার মতো কোনো সুযোগই পাননি। তাস খেলতে খেলতে হঠাৎ বুকে ব্যথা এবং তারপরেই মৃত্যু। জয়ন্ত ওর রূপোর বাঁধানো শামুকের নস্যিদানি থেকে একটি নস্যি নিয়ে বলল, খানিকটা আবছায়া কাটলো বলে মনে হচ্ছে। বীরেন্দ্র কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি বলতে চান জয়ন্তবাবু? আপনার কৌতূহল চরিতার্থ করার সময় এখনো হয়নি বীরেনবাবু। এখন দেখা যাক খাতার দ্বিতীয় অংশ আভাস। এখানে কি আভাস পাওয়া যায়? জয়ন্ত আবার পড়তে শুরু করল। বাল্যকালে আমার জীবনে ঘটেছিল একটি স্মরণীয় ঘটনা। প্রতিবেশীদের মধ্যে আমার সবচেয়ে দহরম মহরম ছিল কৈলাস চৌধুরীর সঙ্গে। সে ছিল আমার নিত্য সঙ্গী। খেলাধুলায় ও আহারে বিহারে আমরা সর্বদাই মানিক জোড়ের মতো একসঙ্গে থাকতুম। কৈলাসের সঙ্গে একবার তার মামার বাড়িতে বেড়াতে গেলুম। জায়গাটা আমাদের বাড়ি থেকে 10-12 মাইল তফাতে। সেখানে আমরা হাটে বাটে মাঠে ছুটোছুটি করে গঙ্গায় এপার ওপার সাঁতার কেটে মহা আনন্দে 3 দিন কাটিয়ে দিলুম। তারপরেই ঘটল ঘটনাটা। মাঠে একদল ছেলে ফুটবল খেলছিল। এদেশে ফুটবল খেলার রেওয়াজ তখন নতুন শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগ্রহে খেলা দেখতে লাগলুম। হঠাৎ বিপত্তি। মাঠের একদিকে গঙ্গা তীরে ছিল একখানা ভাঙা চোরা পোড়ো বাগান বাড়ি, আর তার পিছনে ছিল একটা জল শূন্য পুরনো ইদারা। ফুটবলটা ঝুপ করে গিয়ে পড়ল একেবারে সেই ইদারার ভেতর। তখন সন্ধে হব হব। ইদারার ভেতরে কিছুই দেখা যায় না। ছেলের দল খানিক হইচই করে মাঠ ছেড়ে চলে গেল। আমি কৈলাসকে বললুম, বলের জন্য ওরা নিশ্চয়ই কাল সকালে আবার ফিরে আসবে। তার আগেই আমরা আজই কুয়োয় নেমে বলটা তুলে আনব। কৈলাস শিউরে উঠে বলল, বাপ রে, এই অন্ধকারে পাগল নাকি? আমি চিরকালই একটু ডানপিটে আর বেপরোয়া ধরনের ছিলুম। বললুম, বেশ, তোকে কুয়োয় নামতে হবে না। খালি একটা মোটা দড়ি আর একটা দেশলাই জোগাড় করে আন দেখি। আমি একলাই নামবো, তুই ওপরে দাঁড়িয়ে থাকবি। ফাঁক তাহলে একটা আস্ত ফুটবল হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। এলো দড়ি আর দেশলাই। ভর সন্ধেবেলা দড়ি বেয়ে নামলুম ইদারার গহ্বরে। গুটগুট করছে অন্ধকার। পায়ের তলায় কি কতগুলো খড়মড় খড়মড় করে উঠল। দেশলাইয়ের প্রথম কাঠিটা জেলে দেখতে পেলুম ইদারার গায়ে গাঁথা রয়েছে এক জোড়া হাতলওয়ালা লোহার দরজা। তারপর কাঠি নিভে গেল। দ্বিতীয় কাঠি জেলে নিচের দিকে তাকাতেই চমকে উঠলুম। দেখি কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে আমার পায়ের তলায়। আমি সেগুলোর উপরেই দাঁড়িয়ে আছি। দ্বিতীয় কাঠিটাও নিভে গেল, আর তখনই শুনতে পেলুম যেন এক অপার্থিব বিভীষণের মারাত্মক ফোঁসফোঁসানি। কর্পূরের মতো উড়ে গেল আমার সমস্ত সাহস। আতঙ্কে বিহ্বল হয়ে প্রাণপণে দড়ি ধরে কোনো রকমে ওপরে এসে উঠলুম। সব শুনে কৈলাস চোখ কপালে তুলে বলল, চুলোয় যাক ফুটবল, ওর ভেতরে আছে গুপ্তধন আর জকের পাহারা। গুপ্তধনের লোভে ওখানে গিয়ে জকের হাতে যারা মরেছে, তুই তাদেরই নরকঙ্কাল দেখেছিস। এই পর্যন্ত পড়ে জয়ন্ত বলল, হ্যাঁ, খাতার দ্বিতীয় অংশ শেষ হলো। তৃতীয় অংশ আমাদের হাতে নেই। চতুর্থ অংশের নাম ইতিহাস। এখানে কি আছে দেখা যাক। আবার পড়া শুরু হলো। সারা পৃথিবী পৃথিবীকে যিনি ঋণ দান করতে পারেন তারই উপযোগী উপাধি হচ্ছে জগৎ শেঠ। দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ 1724 খ্রিস্টাব্দে ওই উপাধি দিয়েছিলেন মুর্শিদাবাদের মহাজন ফতে চাঁদকে। এই ফতে চাঁদ
মুর্শিদাবাদের লোক হলেও বাঙালি ছিলেন না। তাঁর পূর্বপুরুষ হীরানন্দ শাহ সুদূর রাজস্থান থেকে পাটনায় এসে তেজারতি কারবার করে প্রভূত সম্পত্তির মালিক হন। হীরানন্দের 7 ছেলে, তাঁদের একজনের নাম মানিক চাঁদ। তিনি স্বাধীনভাবে ব্যবসা করার জন্য বাংলার তখনকার রাজধানী ঢাকায় গিয়ে হাজির হন এবং নবাবের দরবারে বিশেষ প্রতিপত্তি লাভ করেন। নবাব মুর্শিদ কুলি খাঁ পশ্চিমবঙ্গে এসে ভাগীরথী তটে নতুন রাজধানী স্থাপন করেন। নিজের নামানুসারে তার নাম রাখেন মুর্শিদাবাদ। নবাবের প্রিয় পাত্র মানিকচাঁদও নতুন রাজধানীতে চলে এলেন। তাঁরই পরামর্শে মুর্শিদাবাদে নবাবী টাকশাল প্রতিষ্ঠিত হয়। 1715 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ তাকে শেঠ উপাধি দান করেন। এই মানিকচাঁদের বংশধররা পরবর্তীকালে কেবল নবাব বংশেরই নয়, স্বাধীন বাংলাদেশেরও উত্থান ও পতনের অন্যতম কারণ রূপে ইতিহাসে অমর হয়ে আছেন। মানিকচাঁদ ছিলেন অপুত্রক। ভ্রাতুষ্পুত্র ফতেচাঁদ হন তার দত্তক পুত্র। তিনি দিল্লিতে থেকেই কারবার দেখতেন, কিন্তু 1722 খ্রিস্টাব্দে মানিকচাঁদের মৃত্যু হলে তিনি মুর্শিদাবাদে চলে আসেন। এর 2 বছর পরেই তিনি জগৎ শেঠ রূপে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনিক বা পুঁজিপতি বলে সুপরিচিত হন। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন নবাব হয়ে 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এই সময়টাই হচ্ছে জগৎ শেঠ ফতেচাঁদের জীবনে সবচেয়ে গৌরব ও সৌভাগ্যের যুগ। তিনি কেবল সুবিপুল ধনাগারের অধিকারী ছিলেন না, নবাব দরবারে ও দেশ বিদেশে তার সম্মান, খ্যাতি ও প্রতিপত্তি ছিল অতুলনীয়। সুজাউদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁর সিংহাসন লাভের সঙ্গে সঙ্গেই জগৎ শেঠকে প্রথম ষড়যন্ত্রে যোগ দিতে হলো। এরপর আলীবর্দীর সিংহাসন প্রাপ্তি, তার উপরে পলাশির যুদ্ধ, উদয়নালার যুদ্ধ, মীর কাসিমের পরাজয়, জগৎ শেঠকে গঙ্গার জলে ফেলে হত্যা করা ইত্যাদি ঘটনার দীর্ঘ ইতিহাস পেরিয়ে মির্জাফর পুনরায় বাংলার নবাব হন এবং নতুন জগৎ শেঠ হন কুশল চাঁদ। তবে কুশল চাঁদ ইংরেজদের কাছ থেকে প্রচুর সাহায্য লাভ করেও শেঠ বংশের পূর্ব গরিমা আর ফিরিয়ে আনতে পারেননি। বাংলার ভুয়ো নবাবীর সঙ্গে জগৎ শেঠদেরও জাঁকজমক ম্লান হয়ে এসেছিল। বুদ্ধিমান কুশল চাঁদ বুঝে নিয়েছিলেন যে জগৎ শেঠদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়, তাঁদের অধঃপতন অবশ্যম্ভাবী। দুঃসময়ের জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। তাঁর আদেশে একটি গুপ্ত কুঠি নির্মিত হল এবং নিজের সম্পত্তির কতক অংশ তিনি সেইখানে লুকিয়ে রাখলেন। সেই রত্নকুঠির কাহিনী আজও লোকের মুখে মুখে ফেরে, কিন্তু তার ঠিকানা কেউ জানে না। কুশল চাঁদ হঠাৎ মারা পড়েন, তাই গুপ্তধনের সন্ধান নিজের উত্তরাধিকারীর কাছে দিয়ে যেতে পারেননি। জগৎ শেঠের আধুনিক বংশধররাও মুর্শিদাবাদে বাস করেন, কিন্তু সে আর্থিক গৌরব আর তাদের নেই। লুপ্ত হয়েছে জগৎ শেঠ উপাধিও। হয়তো তাঁরাও প্রবাদে গুপ্তধনের কাহিনী শুনেছেন, কিন্তু তার সত্যতা নিরূপণ করার উপায় তাঁদের হাতে নেই। আবিষ্কার করতে পারলে এখন এ গুপ্তধনের মালিক হবে যে কোনো ব্যক্তি। জয়ন্তর পড়া শেষ হলো। কিছুক্ষণ নীরবতার পর সুন্দরবাবু বললেন,
খানিকটা ভনিতা, খানিকটা গাল গল্প, খানিকটা গাঁজা মেশানো ইতিহাস। বীরেনবাবু ঠিকই ধরেছেন, ওর ঠাকুরদার গল্প বানানোর অভ্যাস ছিল। জয়ন্ত বলল, উপসংহারে একটা পদ্যও আছে, শোনো। বোকায় ধোঁকা দেবার তরে বুদ্ধি সাগর মন্থী, গোলক ধাঁধার গ্রন্থ রচি আমি নতুন গ্রন্থি, কিন্তু আমি ঠিক জানি তাই গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকায় সহজ পথের পন্থী। ইন্দু আছে মেঘের আড়ে নিন্দে তবু নিন্দুকে, মানস নয়ন যে খুলে চায় সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। সুন্দরবাবু চোখ বড় বড় করে বললেন, এই যে দেখছি দোস্তের মতো হেয়ালি। আমি জয়ন্তর কাছ থেকে খাতাটা নিয়ে পদ্যটা আর একবার জোরে জোরে পড়লুম। বোকায় ধোঁকা দেবার তরে বুদ্ধি সাগর মন্থী, গোলক ধাঁধার গ্রন্থ রচি আমি নতুন গ্রন্থি, কিন্তু আমি ঠিক জানি তাই গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহজ পথের পন্থী। ইন্দু আছে মেঘের আড়ে নিন্দে তবু নিন্দুকে, মানস নয়ন যে খুলে চায় সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। বীরেন্দ্র বলল, প্রায় অতি আধুনিক কবিতার মতো, কিছুই বোধগম্য হয় না। আমি বললুম, জয়ন্ত তুমি কি মনে করো, বীরেনবাবুর দেশের বাড়িতে যে রহস্যময় ঘটনা ঘটেছে তার সঙ্গে এই খাতার লেখার কোনো সম্পর্ক আছে? এবার সেটা নিয়ে আলোচনা করতে হবে। এই সময় মধু একখানা খাম হাতে করে ঘরে ঢুকে বলল, দাদাবাবু, একটা অদ্ভুত লোক এসে আপনার নামে এই চিঠিখানা দিয়ে গেল। অদ্ভুত লোক? হ্যাঁ দাদাবাবু, পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁপ। জয়ন্ত খাম ছিঁড়ে চিঠিখানা পড়েই লাফ মেরে দাঁড়িয়ে উঠে বলল, কোথায় সে? চিঠিখানা আমার হাতে গুঁজে দিয়েই তো সে লোক হনন করে চলে গেল। সুন্দরবাবু চোখ পাকিয়ে বললেন, কি লেখা আছে ওতে? জয়ন্ত চিঠিটা সুন্দরবাবুর হাতে দিল। সুন্দরবাবু পড়লেন, সাবধান, সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরী, প্রতাপ চৌধুরী থেকে সাবধান। আবার প্রতাপ চৌধুরী? আমি বললুম, কে এই সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরী? বারবার তার নাম করে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছেই বা কেন? সুন্দরবাবু বললেন, আরো একটা অদ্ভুত প্রশ্ন হচ্ছে, এই অদ্ভুত লোকটাই বা কে, যার পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ? বীরেন্দ্র বলল, আমার বিশ্বাস এই লোকটাই বেনামা চিঠি লিখে আমাকেও সাবধান করে দিয়েছিল। জয়ন্ত বলল, এই গেরুয়া বস্ত্রধারী রহস্যময় লোকটা কে তা জানি না, কিন্তু সে যার থেকে আমাদের সাবধান হতে বলছে সেই প্রতাপ চৌধুরী সম্বন্ধে হয়তো কিছু আন্দাজ করতে পারি। তাই নাকি? হ্যাঁ, এবং আন্দাজ হয়তো মিথ্যে নয়। কিরকম আন্দাজ? আপনার ঠাকুরদা চন্দ্রনাথ বাবুর লেখা পড়ে আমরা জেনেছি যে তিনি যখন ইদারায় নেমেছিলেন তখন তার সঙ্গী ছিলেন কৈলাস চৌধুরী। আর এক জায়গায় তিনি বলছেন কৈলাস চৌধুরীর কুচরিত্র পুত্র গুপ্ত রহস্যের আভাস পেয়ে তাকে প্রশ্নমানে জর্জরিত করে তুলেছে। খুব সম্ভব তারই নাম প্রতাপ চৌধুরী। সুন্দরবাবু বললেন, কিন্তু গুপ্ত রহস্যটা কি? জগৎ শেঠের রত্নকুঠি। তুমিও কি ওই রূপকথাটা বিশ্বাস করছো? করছি। জগৎ শেঠ কুশল চাঁদের গুপ্তধনের কথা আমি আগেও পড়েছি কোনো ঐতিহাসিক কাহিনীতে। ইতিহাস আর কাহিনী এক কথা নয়। তা নয়, কিন্তু সেকালের ধনীদের মধ্যে গুপ্তধন রাখার প্রথাটা কিন্তু খুব চালু ছিল। আর বীরেনবাবুর ঠাকুরদার লেখা পড়লে এই সন্দেহই দৃঢ় হয় যে তিনি গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। আমি বললাম, ধরলুম কৈলাস চৌধুরীর ছেলের নামই হচ্ছে প্রতাপ চৌধুরী। হয়তো সত্যিই সে সাক্ষাৎ শয়তান, কিন্তু তার সম্পর্কে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? আমরা তো এখনো এই মামলার ভেতর ঢুকিনি, তাহলে সে আমাদের কথা জানবে কিভাবে? বীরেনবাবু, আপনি যে আমাদের সাহায্য নিতে চান এ কথা কি আর কাউকে বলেছিলেন? বীরেন্দ্র সবেগে মাথা নেড়ে বলল, একেবারেই না। আজ সকাল পর্যন্ত জানতামই না যে আমি আপনাদের কাছে আসব। তাহলে
অন্য কোনো পক্ষের লোক আপনার পিছনে পিছনে ছায়ার মতো লেগে আছে। এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। তারা কারা? হতে পারে যে আপনার বাড়ি ভাড়া নিয়েছিল সেই যদুনাথ বসুর দল। হয়তো যদুনাথ হচ্ছে প্রতাপ চৌধুরীর ছদ্মনাম। আমি বললুম, যদুনাথ বা প্রতাপ চৌধুরীর কথা জানি না, তবে আরও একজন লোকও বীরেনবাবুর প্রতিটা কাজের খবর রাখছে। প্রতাপ চৌধুরীর বন্ধু কিন্তু সে নয়। তুমি বিনামা পত্রলেখকের কথা বলছো? ঠিক। শুরুতেই ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে উঠেছে। আপাতত এই প্রতাপ চৌধুরী সম্বন্ধে একটু তথ্য সংগ্রহ করা প্রয়োজন। বীরেনবাবু, আপনি প্রতাপ চৌধুরীকে চেনেন? না, তবে লোক মুখে শুনেছি চুরি, জুয়াচুরি, রাহাজানি, খুন কারাবিতে তার জুড়ি নেই। একবার কোথায় যেন কি একটা করে 15 বছরের জন্য জেলে গিয়েছিল। সুন্দরবাবু হঠাৎ টেবিলের ওপর প্রচন্ড জোরে একটা ঘুষি মেরে বলে উঠলেন, জয়ন্ত, এই সেই সোনার আনারস মামলার প্রতাপ চৌধুরী নয় তো? আমরাই তো তাকে গ্রেপ্তার করেছিলাম। 15 বছরের জন্য জেলে গিয়ে 1 বছরের মধ্যেই পালিয়ে যায়, সঙ্গে করে দলের আর একজন লোককেও নিয়ে যায়। আমি উত্তেজিত হয়ে বললুম, ঠিক ঠিক, আর সেই লোকের নামও মানিকচাঁদ। সেও এক মারাত্মক অপরাধী। আমাদের প্রায় জমের বাড়ি পাঠিয়ে দিয়েছিল আর কি। সুন্দরবাবুর জন্যই কোনো ক্রমে বেঁচে গিয়েছিলাম। হঠাৎ রাস্তার ধারের জানলার গড়াদের ওপর ঠকাং করে কি একটা এসে পড়ে ছিটকে গেল অন্যদিকে, আর পর মুহূর্তেই বিনা মেঘে বজ্রপাতের মতো কান ফাটানো তীব্র আওয়াজ। বাড়িটা যেন কেঁপে উঠল। হু হু করে পুঞ্জ পুঞ্জ ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। তারই মধ্যে হই হট্টগোল, আর্তনাদ, জনতার তীব্র কোলাহল। এই অভাবিত আকস্মিকতায় কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে গেলুম সকলে। জানলা দিয়ে হু হু করে ঘরে ঢুকে আসছে বারুদের গন্ধমাখা ধোঁয়া। কিংকর্তব্য বিমূঢ়ের মতো সেই দিকে তাকিয়ে রইলুম সবাই। মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে জয়ন্ত দৌড়ে জানলার কাছে গেল। বোমাটা জানলা লক্ষ্য করেই ছুঁড়েছিল। গড়াদের গায়ে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে ফেটেছে। ঘরের ভিতর ফাটলে আমরা কেউই আর বাঁচতুম না। রাখে হরি, মারে কে। কিন্তু হরি যাদের রাখলেন না তাদের অবস্থাটা একবার দেখে আসা দরকার। চলুন নিচে গিয়ে একবার তদারক করে আসি। রাস্তার এখানে ওখানে থকথক করছে রক্ত। তারই মধ্যে একজন লোক ছটফট করছে, আর একজনের দেহ নিষ্পন্দ। বীরেন্দ্র দৃশ্যটা দেখে শিউরে উঠল। জায়গাটা লোকে লোকারণ্য, ছুটোছুটি আর চিৎকার। কেউ স্থির হয়ে কারোর কথা শুনছে না। নানা জনে নানা মত জাহির করছে। জয়ন্ত প্রথমেই অ্যাম্বুলেন্সে খবর দিল। একজন পাহারাওয়ালাকে জিজ্ঞাসা করল, থানায় খবর গেছে? হ্যাঁ সব। সুন্দরবাবু বিস্ফারিত চোখ করে বললেন, দেখো জয়ন্ত, কত বড় গর্ত হয়েছে দেখো। আমি বললুম, অত্যন্ত শক্তিশালী বোমা, কিন্তু ছুঁড়ল কে? রাস্তার ওপারে ফুটপাতের ওপর একটা চায়ের দোকান ছিল। জয়ন্তর প্রশ্নের উত্তরে দোকানদার বলল, হ্যাঁ স্যার, আমি দেখেছি। একটা চলন্ত মোটর গাড়ি থেকে একটা লোক আপনার গাড়ির ওই জানলা লক্ষ্য করে একটা বলের মতো কি যেন জিনিস ছুঁড়ে মারল। সুন্দরবাবু বললেন, কিরকম মোটর? ট্যাক্সি? না, লাল রঙের প্রাইভেট মোটর। সিডন বডি? না, খোলা গাড়ি। নম্বর? তা দেখার কি আর সময় পেয়েছি? তার আগেই তো সব লন্ডভন্ড হয়ে গেল। গাড়িটা তীরের বেগে মিলিয়ে গেল। সুন্দরবাবু জয়ন্তর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বললেন, কত বড় দুঃসাহস! একবার চিন্তা করে দেখো তোমরা। এই মামলার সঙ্গে ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু তার দুঃসাহসের প্রমাণ কি আগেও আপনি পাননি? পেয়েছি বই কি। ওই যে পুলিশ এসে পড়েছে, পিছনে অ্যাম্বুলেন্সের গাড়িও। আসুন আমরা চুপি চুপি সরে পড়ি। সরে পড়ি মানে? বোমা ছুঁড়েছে তোমার বাড়ির উপর, পুলিশ তো তোমাকে খুঁজবে। সেসব পরে দেখা যাবে। এখন আর একটা দৃশ্য দেখুন। জয়ন্তর ইঙ্গিত লক্ষ্য করে তাকিয়ে দেখলুম একটু দূরে আমাদের পাড়ার হোটেল বাড়ির ছাতের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা লোক। তার পরনে গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ। পুলিশের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বীরেন্দ্রকে নিয়ে সুন্দরবাবু জয়ন্তর বৈঠকখানায় ফিরে গেলেন।
আমি জয়ন্তর পিছু পিছু হাঁটা লাগালুম সেই হোটেলের দিকে। কাছাকাছি আসতেই দেখতে পেলুম ছাতের ওপর থেকে জটাধারী সন্ন্যাসী হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমরা আর একটু জোরে পা চালালাম। জয়ন্ত বলল, বাবাজি কি আমাদের দেখেই অদৃশ্য হলেন? হোটেলটা ভাতের হোটেল। সকাল দুপুর সন্ধ্যায় খরিদ্দারের ভিড় লেগেই থাকে। মালিক জয়ন্তর পরিচিত। সে উদ্গ্রীব হয়ে দরজার কাছে দাঁড়িয়েছিল। সে জয়ন্তকে দেখেই জিজ্ঞাসা করল, ওখানে কি হয়েছে বলুন তো? এত আওয়াজ চেঁচামেচি সব ছুটোছুটি করছে কেন? জয়ন্ত খুব সংক্ষেপে হোটেল মালিকের কৌতূহল চরিতার্থ করে তাকে প্রশ্ন করল, আপনার এখানে কোনো স্বামীজির আগমন ঘটেছে? হ্যাঁ, আগমন ঘটেছে বই কি। আমি তার নাম দিয়েছি ভোজনানন্দ স্বামী। এমন নামকরণের কারণ? হ্যাঁ, উনি একাই উড়িয়ে দিয়েছেন 3 জনের খোরাক। মাছ মাংস কিছুই বাদ যায় না। নিরামিষে অরুচি। জন কয়েক এমন সন্ন্যাসী ফেলে আমাকে আর হোটেল চালাবার জন্য ভাবতে হবে না। স্বামীজি কি আপনার পুরনো খরিদ্দার? আজই প্রথম পায়ের ধুলো ফেলুম। তিনি এখনো হোটেলে আছেন তো? হ্যাঁ, আছেন বই কি। বিবিধ উপাচারে উদর সেবা করে তিনি এখন ছাদের ওপরে পাইচারি করছেন। আমরা তার সঙ্গে একটু দেখা করব। তো বেশ, তো সোজা উপরে উঠে যান না। কিন্তু ছাদের উপরে স্বামীজির জটা বা টিকির খোঁজ পাওয়া গেল না। হোটেলের কোনো ঘরেও নয়। হোটেল বাড়ির পিছন দিকের দরজাটা দেখলুম খোলা রয়েছে। হতাশ হয়ে আবার সামনের দিকে ফিরে এলুম। হোটেল মালিক সেখানেই দাঁড়িয়েছিল। হাসতে হাসতে বলল, স্বামীজির সঙ্গে দেখা হয়নি তো? না। আপনি জানলেন কেমন করে? আপনি ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই স্বামীজিকে খিড়কির দিক থেকে হনন করে এই দিকে আসতে দেখলাম। আমি তাকে আপনাদের কথা বললাম। তা উনি বললেন যে ওনার নাকি বড় তাড়া আছে, এখন দেখা করবার সময় হবে না। হন্তদন্ত হয়ে ওই গলির মধ্যে ঢুকে পড়লেন। হোটেল থেকে বেরিয়ে এসে জয়ন্ত বলল, এখন আর স্বামীজির পশ্চাৎধাবন করে কোনো লাভ হবে না। কিন্তু উনি আমাদের সাথে এমন লুকোচুরি খেলছেন কেন? চিঠি লিখে সাবধান করে দিচ্ছেন, আবার ধরতে গেলে সরে পড়ছেন, ব্যাপারটা কি? এ স্বামীজির মাছ মাংস সবই চলে, যেখানে সেখানে, কিংবা যার তার হাতের রান্না খেতেও তার আপত্তি নেই। 3 জনের খোরাক একাই খান। সংযম কিংবা বাচ বিচারের ধার ধারেন না। বাবাজি দেখছি রহস্যের অবতার। তাহলে এখন কি করবে? বাড়ি গিয়ে তল্পিতল্পা বাঁধবো। আজই রওনা দেব। কোথায়? মুর্শিদাবাদ। জয়ন্তর প্রস্তাব শুনে বীরেন্দ্র এবং সুন্দরবাবু দুজনেই বেশ অবাক হয়ে গেল। সুন্দরবাবু বিস্ফারিত চোখে বললেন, এর মানেটা কি? মুর্শিদাবাদে কেন? তদন্তের প্রয়োজনে। কিসের তদন্ত? গুপ্তধনের। বীরেন্দ্র বলল, আপনি তার মানে আমার ঠাকুরদার গল্পকে সত্যি বলেই মনে করছেন? করছি। দেখছেনই তো, কেউ বা কোনো দল চাইছে না যে আমি আপনাকে সাহায্য করি। তাদের এই আপত্তির মূলে নিশ্চয়ই কোনো গূঢ় কারণ আছে। কিন্তু সেজন্য মুর্শিদাবাদ যাওয়ার প্রয়োজন কি? জগৎ শেঠরা মুর্শিদাবাদেই বাস করতেন। সুতরাং তাদের রত্নকুঠি আছে মুর্শিদাবাদেই। এই হলো আপনার যুক্তি, তাই তো? ঠিক তাই। বীরেন্দ্র এবার উচ্চ কণ্ঠে হেসে উঠলেন। জগৎ শেঠের বিরাট প্রাসাদ মুর্শিদাবাদ ছিল বটে, কিন্তু এখন গঙ্গা তাকে গ্রাস করে নিয়েছে। সেখানে আজ গুপ্তধনের সন্ধান করতে গেলে ডুবুরির পোশাক ছাড়া উপায় নেই। আর এই কারণেই আমি ঠাকুরদার কাহিনীটাকে কাল্পনিক বলেই ধরে নিয়েছি। ভুল করেছেন। সুন্দরবাবু কিঞ্চিত রাগান্বিত কণ্ঠে বললেন, তোমার যুক্তিটা কি শুনি? যথা সময় বলবো। এখন যেতে চাইলে তৈরি হয়ে নিন। কিন্তু তো তাড়াহুড়ো কেন বাপু? মনে রাখবেন, বীরেনবাবুর ঠাকুরদার লেখা খাতার কিছুটা অংশ যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর হাতে গিয়ে পড়েছে। তার মধ্যেই হয়তো আছে রত্নকুঠির ঠিকানা। সুতরাং দেরি করলে গুপ্তধন হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা প্রবল। মুর্শিদাবাদ নগর প্রান্তে শীতকালের মরা গঙ্গা। নৌকার চালে বসে জয়ন্ত বলছিল, পলাশির যুদ্ধের আগে মুর্শিদাবাদের রূপ ছিল অন্যরকম। তখনকার ইংরেজদের চিঠিপত্র পড়ে জানা যায়, সে মুর্শিদাবাদ আকারে আর সৌন্দর্যে বিলেতের লন্ডনকেও টেক্কা দিতে পারত। আর আজকের মুর্শিদাবাদ হচ্ছে স্মৃতির শহর। দিকে দিকে ছড়ানো ভাঙাচোরা ইটের স্তূপ আর শ্রীহীন পোড়া অট্টালিকা। বীরেন্দ্র বলল, ওই যে ভাঙা ঘাটের পাশে দাঁড়িয়ে আছে নামমাত্র সার আধুনিক নবাবদের প্রকাণ্ড অট্টালিকা,
দলে দলে লোক তাই দেখবার জন্য এখানে ভিড় করে। জয়ন্ত তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, একদিন যারা গড়েছিল তাজমহল আর আগ্রা দিল্লির অপরূপ দুর্গপ্রাসাদ, তাদেরই রুচিহীন ভাগ্যতাড়িত বংশধরেরা ইংরেজের অনুকরণে গড়ে তুলেছে মস্ত বড় বিজাতীয় প্রাসাদ। এ হচ্ছে দাস মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বললাম, আচ্ছা, তীরের কাছে জলের ওপর ওই যে বড় বড় ইটের স্তূপগুলো জেগে রয়েছে, ওখানে কি কোনো অট্টালিকা ছিল? বীরেন্দ্র বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন। যাদের কাছে হাত পেতে নবাবের রাজত্ব আর ইংরেজদের ব্যবসা চলত, একদিন ওখানেই ছিল ভারতবর্ষের সেই ধনকুবের জগৎ শেঠের গঠিত প্রাসাদ। এখন যেটুকু দেখতে পাচ্ছেন, আর কিছুদিনের মধ্যে ওটুকুও গঙ্গাগর্ভে তলিয়ে যাবে। যাক, শেঠদের স্মৃতি না থাকাই ভালো। ওরা বাংলায় এসে লক্ষ্মী লাভ করেছে ঠিকই, কিন্তু বাংলার প্রতি এই এতটুকু টান ছিল না। তাই বংশানুক্রমে প্রথমে রাজার, তারপর দেশের বিরুদ্ধে বারবার চক্রান্ত করতে কুণ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত আরও কিছু দুরাত্মার সঙ্গে মিলে এই জগৎ শেঠরাই ষড়যন্ত্র করে বাংলাদেশকে লুটিয়ে দেয় ফিরিঙ্গিদের বুটের তলায়। জলের ওপর জেগে থাকা প্রাসাদের এক পাশে চুপ করে ছবির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে একটা বক। বীরেন্দ্র বলল, জয়ন্তবাবু, আজ ওই জলের তলায় কোথায় খুঁজে পাবেন জগৎ শেঠের রত্নকুঠি? জয়ন্ত হেসে বলল, আমরা জলের তলায় খুঁজব না, খুঁজবো ডাঙায়। ডাঙায় শেঠদের প্রাসাদের কোনো চিহ্নই নেই। তবুও খুঁজে দেখব। সুন্দরবাবু এতক্ষণ সব শুনছিলেন আর দেখছিলেন। এবার অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তুমি একটা যুক্তিহীন গো ধরেছো জয়ন্ত। জয়ন্ত অবিচলিত কণ্ঠে বলল, যুক্তিহীন নয় সুন্দরবাবু, আমরা খাতায় কি পড়েছি? কি পড়েছি? জগৎ শেঠ কুশলচাঁদ নিজের সম্পত্তির কতক অংশ লুকিয়ে রাখবার জন্য গুপ্ত কুঠি নির্মাণ করেছিলেন। এখন ভেবে দেখুন, কুশলচাঁদ নিশ্চয়ই নির্বোধ ছিলেন না। নিজের জনাকীর্ণ প্রাসাদের ভিতর গুপ্তকুঠি নির্মাণ করলে সে কুঠি যে আর গুপ্ত থাকবে না, এটা তিনি খুব ভালো করেই জানতেন। সুতরাং তার পক্ষে স্বাভাবিক ছিল প্রাসাদ থেকে দূরে অন্য কোথাও গুপ্তকুঠি নির্মাণ করা। বীরেনবাবুর ঠাকুরদা চন্দ্রনাথবাবু গঙ্গা তীরের এক পোড়ো বাগানবাড়ির কথা উল্লেখ করেছেন। তার পিছনে আছে এক সেকেলে নির্জন ইদারা। ভেতরে ইদারার গায়ে লোহার দরজা। আমার ধারণা ওই বাগানবাড়ির মালিক ছিল জগৎ শেঠ কুশলচাঁদ। সে যুগের রাজারাজরা আর ধনপতিরা প্রায় পুষ্করিণী কিংবা ইদারার মধ্যে গুপ্তধন রাখতেন। কুশলচাঁদও সেই রীতি মেনেই ইদারায় বা গুপ্তকুঠির মধ্যে নিজের অতুল সম্পত্তির খানিকটা অংশ রেখে দিয়েছিলেন। গুপ্তধন লুকিয়ে রাখার পর সেকালের ধনকুবেররা এক নিষ্ঠুর প্রথা মেনে চলত। যাদের সাহায্যে সেই ধনরত্ন লুকিয়ে রাখার ব্যবস্থা করা হতো, নিরাপত্তার খাতিরে তাদেরকেই হত্যা করা হতো। কুশলচাঁদও তাই করেছিল। আর বীরেনবাবুর ঠাকুরদা চন্দ্রনাথবাবু ইদারায় নেমে দেখেছিলেন সেই নিহত হতভাগ্যদেরই নরকঙ্কাল। ইদারা নির্মাতা আর ধনবাহকদের হত্যা করে কুশলচাঁদ ওই ইদারার মধ্যেই ফেলে দিয়েছিলেন। তারপর কালক্রমে কুশলচাঁদের মৃত্যু, জগৎ শেঠের পতন, তাদের প্রাসাদের গঙ্গাপ্রাপ্তি। বাগানবাড়ির দুর্দশাও হয়ে পড়ল শোচনীয়। বাগান পরিণত হল কাঁটা জঙ্গলে, আর ইদারা হয়ে গেল জলশূন্য। মানুষ আর সে অঞ্চল মাড়ায় না। অনেক কাল পরে চন্দ্রনাথবাবু ফুটবল কুড়োতে ইদারায় নেমে লোহার দরজা দেখে কৌতূহলী হয়ে ওঠেন। জগৎ শেঠদের গুপ্তধনের কাহিনী তিনিও শুনেছিলেন। পরে তার সন্দেহ জাগ্রত হয়। গোপনে আর একবার নামেন ওই ইদারায় এবং গুপ্তধনের সন্ধান পেয়ে তা হস্তগত করেন। বোধহয় সেই সম্পত্তিরই খানিক অংশ দিয়ে তার ব্যবসার গোড়াপত্তন। অবশিষ্ট সম্পত্তি ভবিষ্যতের কথা ভেবে আবার লুকিয়ে রাখেন। আমরা এসেছি সেই অবশিষ্ট গুপ্তধনের আশায়। সুন্দরবাবু সকৌতুকে বললেন, ভায়া হে, তুমি যে দেখছি বেশ একটা মন গড়া গল্প ফেঁদে বসেছ। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সেই অজানা বাগান বাড়ির ঠিকানা তুমি পাবে কোথায়? চন্দ্রনাথবাবু খাতায় লিখেছেন জিয়াগঞ্জের 10-12 মাইল তফাতে আছে সেই বাগান বাড়ি। শুধু ওইটুকুতেই হবে? আরে মশাই, মাথাটা একটু খাটাবার চেষ্টা করুন। জায়গাটা আছে গঙ্গার ধারে, মুর্শিদাবাদের পরেই জিয়াগঞ্জ। সেখান থেকে আমরা হাঁটা পথে গঙ্গার তীর ধরে 10-12 মাইল এগোব। তারপর খুঁজব ভাঙাচোরা পুরো বাগান বাড়ি, যার পিছনে আছে জলশূন্য ইদারা, আর তারপরে একটা মাঠ।
এতগুলো ক্লু থাকলে খুঁজে পেতে খুব একটা অসুবিধে হবে বলে তো আমার মনে হয় না। আমি বললাম, হ্যাঁ, আমিও তোমার সাথে একমত। সুন্দরবাবু একটু কিন্তু কিন্তু করে বললেন, জয়ন্ত যেভাবে কায়দা করে ব্যাপারটাকে সাজিয়ে দাঁড় করিয়েছে, তাতে আমাদেরও একমত না হয় আর উপায় কি? কি বলেন বীরেনবাবু? আমি আর কি বলবো মশাই, এসব গোলমেলে ব্যাপারে আমার মাথা খোলে না। তবে আমার মন্ত্র হচ্ছে, মহাজনদা যে পথে যান সে পথেই গমন করা। আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলাম একটা উটকো পানসি আমাদের পিছন পিছন আসছে। জয়ন্তকে কথাটা বলায় ও বলল, হ্যাঁ, আমিও দেখেছি পানসিটার একটাই জানলা খোলা আছে, আর সেখান দিয়ে একটা লোক আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা যখন জগৎ শেঠের ডুবন্ত প্রাসাদের ওখানে নৌকা থামিয়েছিলাম, পানসিটাও দাঁড়িয়ে পড়েছিল। মাঝি হেঁকে বলল, বাবুজি, এই হচ্ছে জিয়াগঞ্জের ঘাট। নৌকো ঘাটে এসে লাগলো। সবাই একে একে নেমে জয়ন্তর কথা মতো একখানা বাড়ির আড়ালে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলুম। অজানা পানসিখানা ধীরে ধীরে এগিয়ে এলো, মিনিট খানেক দাঁড়ালো, তারপর আবার ঘাট ছাড়িয়ে তরতর করে সোজা চলে গেল যেদিকে যাচ্ছিল সেই দিকে। সুন্দরবাবু বললেন, যাক, ফাঁড়া কাটলো। আমি তো মনে মনে জলযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমি বললুম, এখনই অপ্রস্তুত হয়ে যাবেন না কিন্তু। ওই দেখুন, আবার কি? আবার একখানা নৌকো আসছে। তাতে কি, নদী দিয়ে নৌকো যাবে না? নৌকোর জানলার কাছে কে বসে আছে দেখেছেন? সুন্দরবাবু চমকে উঠলেন। বিস্ময়ে তার দুই চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। নৌকোর জানলার কাছে যে বসে আছে, তার মাথায় জটার ঘটা, মুখে গোঁফদাড়ির জঙ্গল, গায়ে গেরুয়া কাপড়। এই নৌকোখানাও জিয়াগঞ্জের ঘাট ছাড়িয়ে এগিয়ে গেল। সুন্দরবাবু থমথমে মুখে বললেন, কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। জয়ন্ত বলল, এখন আর বোঝবার দরকার নেই, চলুন এগিয়ে যাই। গঙ্গার ধারে এই জায়গাটাকে বাগানও বলা যায় না, বাড়িও বলা চলে না। জায়গায় জায়গায় সীমাহীন প্রাচীরের কিছু কিছু চিহ্ন এখনো চোখে পড়ে এইমাত্র। বাগানের বদলে আছে গোটা কয়েক অফলা ফল গাছের সঙ্গে অসত্য বটের দঙ্গল, আর যত্রতত্র ঝোপঝাড় আগাছার জঙ্গল। বাড়ির বদলে আছে ভেঙে পড়া ছাদ, ধসে যাওয়া বুনিয়াদ, আর কোনো ক্রমে দাঁড়িয়ে আছে একটা দুটো ইট বেরিয়ে আসা দেওয়াল। দরজা জানলা অদৃশ্য। তবে একসময় এখানে যে কোনো শৌখিন ধনিকের সাধের ডেরা ছিল তা বোঝা যায় কোনো কোনো ভাঙা দেওয়ালের গায়ে বিমলিন পঙ্খের কারুকার্য দেখে। লোকের মুখে শোনা যায় আগে এখানে ছিল বাগান বাড়ি, এবং এরই পিছনে একটা মস্ত বড় মাঠ আজও বাগান বাড়ির মাঠ নামে পরিচিত। সেই সূত্রেই এই জায়গাটা খুঁজে পাওয়া আমাদের পক্ষে সহজ হয়েছে। চারদিক ঘুরে নিয়ে জায়গাটা ভালো করে দেখে জয়ন্ত বলল, এই হচ্ছে সেই ইদারা। এটা কিন্তু কুয়ো বা পাতকুয়া নয়। ইদারা সাধারণত অবাঙালিরাই তৈরি করে। আমি বললাম, জগৎ শেঠের পূর্বপুরুষেরা এসেছিল রাজস্থান থেকে। রাজস্থানে তো ইদারারই চল। তলাটা দেখছি অন্ধকারে হারিয়ে গেছে। তলায় কি আছে কে জানে। জয়ন্ত ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, সেটা এখনই জানা যাবে। ব্যাগ থেকে বেরুলো বেশ লম্বা এবং মোটা একগাছা দড়ির মই, মোটা চামড়ার গ্লাভস, বর্ষাতির মতো জামা প্যান্টের সেট আর টর্চ লাইট। সুন্দরবাবু গলাটা ঝেড়ে নিয়ে বললেন, বিপদ সাগরে গোয়ারের মতো চোখ বুজে ঝাঁপ দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমার কেমন সন্দেহ হচ্ছে। কারা যেন আড়ালে আবডালে গা ঢাকা দিয়ে আমাদের উপর নজর রাখছে। যদিও শত্রুদের জানবার কথা নয় যে আমরা বাগানবাড়ির ঠিকানা আবিষ্কার করে ফেলেছি, তবুও সাবধানের তো মার নেই। তাই আমরা একসঙ্গে সবাই মিলে ইদারায় নামবো না। আপনি বাইরেই পাহারা থাকবেন। আমি আমি একলা? হ্যাঁ, দোকলা আর পাবেন কোথায়? মানিককে তো সঙ্গে নিতেই হবে। মানিক আমার ডান হাত। আর বীরেনবাবু
আপনার সঙ্গে থাকবেন নাকি আমাদের সঙ্গে ইদারায় নামবেন সেটা ওর ইচ্ছা। না না, বীরেনবাবু না থাকাই ভালো। কোনো বিপদ ঘটলে ওকে সামলানোই দায় হয়ে উঠবে। কিন্তু আমার পক্ষেও এখানে একলা থাকাটা কি সমীচীন হবে? আপনি বহু যুদ্ধজয়ী সৈনিক, আপনার এক হাতে থাকছে রিভলভার আর এক হাতে বাঁশি। বিপদ দেখলে দুটোই ব্যবহার করবেন। বাঁশি শুনলেই আমরা উপরে উঠে আসব। এসো মানিক, এগুলো গায়ে চাপিয়ে নাও। বীরেনবাবু, আপনি কি করবেন? আপনাদের সঙ্গে থাকলে আর ভয় কি, কিন্তু এগুলো পড়তে হবে কেন? পোকামাকড় সাপখোপের হাত থেকে খানিকটা রেহাই পাবেন। নিন, চটপট করুন। পশ্চিমের সম্ভ্রান্ত বাড়ির ইদারার মতো ব্যবস্থা। বেড় রীতিমতো বড়। সার সার সিঁড়ির ধাপ নেমে গেছে নিচের দিকে কিছু দূর পর্যন্ত। তারপরেই অবারিত শূন্যতা এবং অল্প অল্প ঘনিয়ে উঠছে অন্ধকার। মাঝে মাঝে টর্চ জ্বাললে দেখা যাচ্ছে আমাদের অভাবিত আবির্ভাবে বিরক্ত হয়ে ইদারার গায়ে হঠাৎ ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে মাকড়সা, বিছে, কাঁকড়া বিছে, আরও কত জাতের অজানা জীব। চমকে উঠতে হয় তক্ষকের ডাকে। তার সঙ্গে যুক্ত হয়েছে ভয়ার্ত ফোঁসফোঁসানি। জয়ন্ত বলল, মানিক, শুনছ? শুনছি। চন্দ্রনাথ বাবুর বর্ণনার অপার্থিব গর্জন। বীরেন শুকনো গলায় বলল, ও মশাই, কামড়াবে না তো? সেটা ওদের ইচ্ছে আর আমাদের বরাতের ওপর নির্ভর করছে। নামছি তো নামছি। বাবা, কত গভীরতা কে জানে। মনে হচ্ছে আর বেশি নামতে হবে না। এরপর আলো ফেলে দেখা গেল রাশি রাশি অস্থি ছড়িয়ে পড়ে ইদারার নিচটা ভয়াবহ শুভ্রতায় ভরিয়ে তুলেছে। গুণে দেখা গেল মোট 9টা নরমুণ্ড। সেগুলো কঙ্কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তাদের বিকট দন্ত বিকশিত, আর দৃষ্টিহীন চক্ষু কোটরের দিকে তাকালে বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। জয়ন্ত ভারাক্রান্ত গলায় বলল, লোভী ধনির মারাত্মক খেয়ালের শিকার। হঠাৎ বীরেনবাবু সভয়ে চিৎকার করে উঠলেন, কি হলো, কি হলো বীরেনবাবু? বীরেন্দ্র কাঁপতে কাঁপতে একটা নরমুণ্ডের দিকে আঙুল দেখিয়ে বলল, ওর চোখ জ্বলছে। বিস্মিত হয়ে দেখলুম সত্যি তাই। নরমুণ্ডের জ্বলন্ত চক্ষুকোটর জ্বলছে, একটু একটু নড়ছে। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। যুক্তি বুদ্ধি হারিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলুম। জয়ন্ত এগিয়ে এসে হাতের টর্চটা দিয়ে মুন্ডুটাকে ঠেলে দিল। কোটর ছেড়ে বেরিয়ে এলো একটা মস্ত এবং ত্রস্ত টিকটিকি। শুকনো হেসে বললুম, আমারও বুকটা ছ্যাঁত করে উঠেছিল। এভাবেই লোকে ভূত দেখে। আমাদের চারপাশ ঘিরে থমথম করছে নিঃসাড় মৃত্যুর মতো বুক চাপা এক অখণ্ড নিস্তব্ধতা। জয়ন্ত আর আমি লণ্ঠন দুটো মাথার ওপর তুলে চারদিকটা ভালো করে দেখতে লাগলুম। প্রথমেই চোখে পড়ল গর্ভগৃহের লৌহ কপাট। এত ছোট যে দরজা দিয়ে ভেতরে ঢুকতে গেলে মাথা অনেকটা ঝুঁকিয়ে হেঁট হয়ে প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। জয়ন্ত বিস্মিত কণ্ঠে বলল, এ কি, দরজার পাল্লা দুখানা যে খোলা। বোধহয় চন্দ্রনাথ বাবুরই কীর্তি। গুপ্তধন পাওয়ার আনন্দে যাবার সময় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তাই হবে। কথাটা বলল বটে, তবুও তার মনের ভেতরে যে একটা খুঁতখুঁতুনি রয়েই গেল সেটা বুঝতে পারল। খুব মন দিয়ে দরজার কাজটা দেখতে দেখতে বলল, এই জায়গাটা দেখো মানিক, পাথর দিয়ে শক্ত করে গড়া। ওস্তাদ কারিগর পাথরের গায়ে এমন নিপুণ হাতে লোহার কপাট বসিয়েছে যে এক ফোঁটা জলও ভিতরে ঢুকতে পারবে না। কতকাল জলের তলায় ছিল, তবুও দরজা একটু মরচে ধরেনি। খাঁটি ইস্পাত। দুঃসহ কৌতূহলে বীরেন্দ্রর যেন আর তর সইছিল না। এগিয়ে গিয়ে বলল, আসুন ভেতরে ঢুকি। জয়ন্ত বাধা দিয়ে বলল, আরে দাঁড়ান মশাই,
শুধু লণ্ঠনে হবে না, টর্চগুলোও জ্বালুন। কে জানে ভেতরে আবার কি বিপদ অপেক্ষা করছে। বীরেন্দ্র ছিটকে পিছনে সরে এসে বলল, বিপদ? কি বিপদ? দরজা খোলা পেয়ে কেউটে গোখরোর মতো মহাজনেরা ভেতরে ঢুকে শক করে বাসা বাঁধতে পারে তো। বীরেন্দ্র আরও খানিকটা পিছিয়ে এলো। এরপর 3টে টর্চের ঘুরন্ত আলোয় মাঝারি মাপের পাথুরে ঘরখানার এদিক থেকে ওদিক 3 জোড়া চোখ ভালো করে পর্যবেক্ষণ করে নিল। কিন্তু ভয়াবহ কিছুই চোখে পড়ল না। নিশ্চিন্ত হয়ে গিয়ে একে একে 3 জনেই ভেতরে ঢুকে পড়লুম। ঘরে পা রেখেই জয়ন্ত বিস্মিত কণ্ঠে বলল, আরে কিন্তু কোথায় গুপ্তধন? এই যে একেবারে খালি ঘর। বীরেন্দ্র বলল, এখানে এসেও মাটি কোপাতে হবে নাকি? চতুর্দিকে দ্রুত দৃষ্টি সঞ্চালন করে নিয়ে জয়ন্ত বলল, মাটি? মাটি কোথায়? এখানে সবই পাথর। আমাদেরও পাথুরে কপাল। আমরা নির্বোধের মতো গাছে কাঁঠাল আছে ভেবেই গোঁফে তেল মাখিয়েছি, কিন্তু কাঁঠাল নিয়ে গেছে অন্য লোকে। তাহলে মানতে হবে যে প্রতাপ চৌধুরী হচ্ছে অত্যন্ত করিতকর্মা। ভুলে যেও না জয়ন্ত, চন্দ্রনাথ বাবুর লেখা খাতার খানিকটা অংশ হস্তগত করেছে প্রতাপ চৌধুরী, আর সেই অংশটাই হয়তো আসল। গুপ্তধনের সন্ধান হয়তো ওখানেই লেখা ছিল। কিন্তু কিন্তু এক জায়গায় তবু খটকা থেকে যাচ্ছে। কোন জায়গায়? জয়ন্ত জবাব দেবার আগে আচম্বিতে ঝনঝন শব্দে পাতালপুরীর কক্ষ ধ্বনিত হয়ে উঠল। 3 জনেই চমকে উঠে সবিস্ময়ে দেখলুম বন্ধ হয়ে গেল গুপ্ত কক্ষের লৌহ কপাট। জয়ন্ত দৌড়ে গিয়ে দরজার ওপর ঝাঁপিয়ে পড়ে 2 হাতে টানাটানি করতে লাগলো, কিন্তু কপাট এক চুলো নড়ল না। ফিরে দাঁড়িয়ে তিক্ত কণ্ঠে বলল, মানিক, রসাতলের কারাগারে আমরা বন্দী হলুম। খানিকক্ষণ কারুর মুখ দিয়ে কোনো কথা বেরুল না। এই পাতাল ঘরের স্তব্ধতা এমনই নিবিড় যে হাতঘড়ির ক্ষীণ টিকটিক শব্দকেও মনে হয় উচ্চরোল। জয়ন্ত জিজ্ঞেস করল, কটা বেজেছে? 5:30। তার মানে সন্ধে নামছে, এরপর আসবে রাত, তারপর আবার সকাল। কিন্তু তাতে আমাদের আর কি বা এলো গেল? কি বলো মানিক? লণ্ঠন দুটোর তেল কাল সকালের মধ্যেই ফুরিয়ে যাবে। টর্চের ব্যাটারি বার কতক্ষণ চলবে? তারপর তো সবই অন্ধকার, যতদিন বাঁচব। সঙ্গে না আছে জল, না আছে খাবার, কদিনই বা লড়বে? বীরেন্দ্র একেবারে বোবা। জয়ন্ত ঘরের ভেতর এক চক্কর ঘুরে এসে বলল, কিন্তু দরজা বন্ধ করতে পারে কে? এক পারেন সুন্দরবাবু, কিন্তু তিনি এমন সাংঘাতিক রসিকতা করবেন বলে তো আমার মনে হয় না। আর পারে প্রতাপ চৌধুরী। কিন্তু ইঁদারার মুখে তো পাহারায় আছেন সুন্দরবাবু। হয়তো তিনিও বন্দী, কিংবা নিহত। নরহত্যায় প্রতাপ চৌধুরীর আপত্তি নেই। কিন্তু আমরা তো রিভলভার কিংবা বাঁশির আওয়াজ কোনোটাই শুনতে পাইনি। হয়তো সুন্দরবাবু ওগুলো ব্যবহার করার সুযোগই পাননি। সে যাই ঘটুক না কেন, ফল একটাই, আমাদের মরতে হবে। বীরেন্দ্র কাঁদো কাঁদো গলায় বলল, অন্ধকারে, অনাহারে, তিলে তিলে। এখন নিয়তির ওপর নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আবার কিছুক্ষণ ব্যাপী নীরবতা। আবার কানে জাগল ঘড়ির টিকটিক। নীরবতা ভাঙল জয়ন্তই। প্রতাপ চৌধুরীর রণকৌশল কিছুই বদলায়নি দেখছি। নিজে দেখা দেয় না, কিন্তু শত্রুদের বন্দী করে। সেরা শিল্পীদের পদ্ধতি বদলায় না। অপরাধের আর্টে প্রতাপ চৌধুরীকে সেরা শিল্পী বলে মানতেই হবে। বীরেন্দ্র ভাঙা ভাঙা স্বরে বলল, এই কি অপরাধের আর্ট নিয়ে আলোচনা করার সময় জয়ন্তবাবু? জয়ন্ত শান্ত গলায় বলল, তাছাড়া আর কি করবেন ভাই? আর কিছুই করার নেই। কিছু না। ভালো করে দেখেছেন দরজাটা সত্যি বন্ধ কিনা? বেশ তো, আপনিও একবার টেনে দেখুন না। তা আর একবার দেখলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। কিচ্ছু না করার চেয়ে একটা কিছু করা তো ভালো। যান, আপনিও দরজা খানিকটা টানাটানি করে আসুন। খানিকটা সময় তবু তো কাটবে। বীরেন্দ্র পায়ে পায়ে এগিয়ে গেল প্রাণহীন যন্ত্রচালিত পুতুলের মতো।
চোখে মুখে চরম হতাশা, উৎসাহের চিহ্ন মাত্র নেই। আমি বীরেন্দ্রর দিক থেকে মুখ ঘুরিয়ে জয়ন্তর দিকে তাকালুম। হঠাৎ হড়হড় ঝনঝন করে একটা শব্দ উঠল। চমকে তাকিয়ে দেখি বীরেন্দ্র বন্ধ দরজাটা খুলে ফেলেছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না। স্বপ্ন দেখছি নাকি নাকি এ ভোজবাজি? বীরেন্দ্র কি জাদুর খেলা জানে? কিন্তু এ ঘটনায় বীরেন নিজেও হতভম্ব। তার মুখ দিয়ে কোনো কথা বেরুচ্ছে না। জয়ন্ত আচ্ছন্নের মতো বলল, আমি ভুল দেখছি না তো মানিক? তুমি যা দেখছো আমিও তো তাই দেখছি। কিন্তু আমি নিশ্চিত দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আমি প্রাণপণে টেনে দেখেছি। বীরেন্দ্র হতভম্ব ভাব কাটিয়ে বলল, না, বন্ধ ছিল না, আমি একবার টানতেই খুলে গেল। আর আমি একবার দুবার নয়, বারবার টেনে দেখেছি। আমি বললুম, তাহলে একটু আগে তুমি যা বলছিলে এ হচ্ছে নিয়তির খেলা। না মানিক, কেউ বাইরে থেকে দরজা আবার খুলে দিয়েছে। কে খুলে দেবে? চলো তো বাইরে গিয়ে দেখি। আমি টর্চ জেলে দ্রুত বাইরে বেরিয়ে এলাম। দেখলাম বাইরে কেউ নেই। জয়ন্ত আর বীরেন্দ্র বেরিয়ে এলো সেই গুপ্ত কুঠি থেকে। জয়ন্ত বেকুবের মতো মাথা নাড়তে নাড়তে বলল, মানিক, সত্যি সত্যি একটা কোনো অঘটন ঘটেছে, কিন্তু সেটা যে কি তা আমি ঠিক বুঝতে পারছি না। হয়তো সুন্দরবাবু এ ধাঁধার উত্তর দিতে পারবেন। চলো ওপরে যাই। তাই চলো। রত্নহীন রত্নপুরীতে থেকে আর লাভ কি? পাতালের অন্ধকার পেট থেকে বেরিয়ে এসে উঠলুম ওপরে, রাতের অন্ধকারের কোলে। সর্বাঙ্গে নিবিড় কালিমা মেখে জঙ্গলের বড় বড় গাছগুলো কি যেন নৈশ রহস্য নিয়ে পরস্পরের সঙ্গে কানাকানি করছে মর্মর ভাষায়। থেকে থেকে বাতাসের দীর্ঘশ্বাস। এরই সঙ্গে কুলে কুলে লিখে চলেছে অদূরবর্তিনী গঙ্গা তার মুখর কাহিনী। জয়ন্ত বলল, সুন্দরবাবু, সুন্দরবাবু, অন্ধকারে গা ঢাকা দিয়ে কোথায় পাহারা দিচ্ছেন? কোনো সাড়া পাওয়া গেল না। আমি বললুম, ঘুমিয়ে পড়েননি তো? না, তা হবে না। আমার মন বলছে একটা কোনো অঘটন ঘটেছে। খোলা দরজা বন্ধ হয়ে যায়, বন্ধ দরজা আপনা আপনি খুলে যায়। সুন্দরবাবু পাহারা না দিয়ে অদৃশ্য হয়ে থাকেন। এই সবই তো অঘটন। শোনো, তোমরা দুজন ওই দুদিকে যাও, আমি এই দিকটায় খুঁজছি। সৌভাগ্যক্রমে বেশিক্ষণ খোঁজাখুঁজি করতে হলো না। খানিকটা এগোতেই হঠাৎ চোখে পড়ল একটা ঝোপ খুব ঘন ঘন দুলছে, যেন কোনো জন্তু তার মধ্যে ঢুকে ছটফট করছে। এক হাতে ঝোপের খানিকটা সরিয়ে আর এক হাতে টর্চ ফেলতেই দেখলুম ধরাশায়ী সুন্দরবাবু দড়ি বাঁধা পা দুটো ক্রমাগত ছুঁড়েই যাচ্ছেন। তার হাত দুটো দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধা, চোখ মুখো কাপড়ে ঢাকা। তাড়াতাড়ি তার বাঁধন খুলতে খুলতে চেঁচিয়ে ডাকলুম জয়ন্তকে, সুন্দরবাবুকে পাওয়া গেছে, এদিকে এসো। সুন্দরবাবুর বিপুল ভুঁড়ি ফুলতে আর চুপসে যেতে লাগলো শ্যাকরার হাঁপড়ের মতো। বেশ কিছুক্ষণ হাঁপিয়ে নিয়ে প্রথমেই উচ্চারণ করলেন তার সেই চিরপ্রিয় শব্দটি। সুন্দরবাবুর বাক শক্তি ফিরে এসেছে বুঝে জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনার এই দশা করলো কি? চোখে দেখিনি, কানে শুনে আন্দাজ করেছি। একটু ভেঙে বলুন তো। বেশি ভেঙে বলার শক্তি এখন নেই, তবে আসল কথাটা সংক্ষেপে বলছি। আমি ইদারার কাছে ঠায় বসে পাহারা দিচ্ছিলাম। কোথাও কারোর সারা শব্দ পর্যন্ত নেই, অথচ আচমকা পশ্চাৎ দিক থেকে আমার কানের পেছনে কে এসে ভেমক্কা একটা ঘুষি মারলে। ওরে বাপরে বাপ! মুষ্টিযোদ্ধা যাকে বলে র্যাবিট পাঞ্চ। তৎক্ষণাৎ একেবারে বেহুশ। ওহ, জান ফেরার পর দেখলুম আমার এই অবস্থা। চোখ মুখ বন্ধ, চরৎ শক্তিহীন, কেবল কানটা খোলা ছিল বলে শুনতে পাচ্ছিলাম। শুনলাম কতগুলো পায়ের শব্দ। তারপর শুনলাম কে একজন বলছে, বড়বাবু দরজা বন্ধ করে দিয়েছি।
তারপরই বোধহয় বড়বাবু বলল, দড়ির সিঁড়িটাও তুলে রেখে দে, এইবার চল, আর কেউ পিছু নেবে না। তারপর আমাকে হিড়ির করে এই ঝোপের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সুন্দরবাবু থামলেন, আবার হাঁপাতে লাগলেন। জয়ন্ত বলল, ব্যাস, এখানেই ঘটনা শেষ? শেষ মানে? আসল ঘটনাই তো এখনো বলিনি। দাঁড়া, একটু দম নিয়ে নি। সুন্দরবাবু হাঁপাতে লাগলেন। আমরা উদ্গ্রীব হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। মিনিট খানেক পর তিনি আবার বলতে শুরু করলেন। খানিকক্ষণ ঝিঝি পোকাগুলোর একটানা গান ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর আশেপাশের ঝিঝি পোকাগুলো আচমকা গান বন্ধ করে দিল। আবার একজন মানুষের পায়ের শব্দ আমার পাশেই এসে থামলো। আমি আড়ষ্ট হয়ে ভাবতে লাগলাম, এবার আমার ভবলীলা সাঙ্গ করতে এলো। এ আর এক অপরূপ লীলা, কল্পনাতীত। কে একজন আমার কানের কাছে মুখ এনে চাপা গলায় বলল, আমি আবার দড়ির সিঁড়িটা ইঁদারার ভেতর ঝুলিয়ে দিয়েছি, লৌহ কপাটটাও খুলে দিয়ে এসেছি। আপনার কোনো ভয় নেই সুন্দরবাবু। জয়ন্তবাবুরা এলে আপনাদের উদ্ধার করবেন। তাঁদের বলবেন প্রতাপ চৌধুরী তার দলবল নিয়ে বীরেনবাবুদের সাবেক বাড়ির দিকে গিয়েছে। এরপর পায়ের শব্দ দূরে চলে গেল। আবার সব চুপচাপ। তোমাদের অবস্থাও আমি মোটামুটি আন্দাজ করে নিতে পারলুম। এর বেশ খানিকক্ষণ পর শুনলুম তোমাদের ডাকাডাকি, কিন্তু আমি পড়ে গেলুম মহা ফাপড়ে। কি করে তোমাদের জানায় যে আমার পক্ষে এখন সাড়া দেওয়া বা দেখা দেওয়া কোনোটাই সম্ভব নয়। কিন্তু ওই যে তুমি বললে আমি বহু যুদ্ধের সৈনিক, তাই বুদ্ধিটা মাথায় খেলে গেল। শুয়ে পড়ে বাঁধা পা দুটোই ছুঁড়ে ছুঁড়ে ঝোপ জঙ্গল নাড়াতে লাগলুম। সুন্দরবাবুর শেষ কথাগুলো জয়ন্ত যেন শুনছিল না। সে হঠাৎ চিন্তামগ্ন হয়ে পড়ল। আমি বললাম, জয়ন্ত, শেষে যে লোকটা সুন্দরবাবুর কাছে এসেছিল সে নিশ্চয়ই সেই সন্ন্যাসী। আমরা তাকে চিনি না, কিন্তু সে আমাদের সকলকেই চেনে। তার দৌলতেই আজ আমরা পাতাল ঘরের বন্দিদশা থেকে ছাড়া পেলাম। জয়ন্ত হঠাৎ লাফ মেরে দাঁড়িয়ে উঠে সল্লাসে বলল, এবং তারই অনুগ্রহে আজ প্রতাপ চৌধুরী সদল বলে ধরা পড়তে পারে। তার মানে তুমি এখনই বীরেনবাবুর বাড়ির দিকে রওনা হতে চাও? নিশ্চয়ই, এই সুযোগ কখনো ছাড়তে আছে? কিন্তু পায়ে হেঁটে সেখানে পৌঁছতে তো রাত কাবার হয়ে যেতে পারে। ততক্ষণ কি থাকবে ওরা? আর যদি থাকেও, তারা কিন্তু দলে ভারী। মা ভই, উঠুন সুন্দরবাবু, স্থানীয় থানা থেকে সাহায্য নিতে হবে। আপনি সদ্য অবসর নিয়েছেন, পুলিশের লোকেরা সবাই আপনাকে চেনে। বন্দুকধারী সেপাই আর 2-3টে মোটর গাড়িও লাগবে। পলাতক আসামি প্রতাপ চৌধুরীর সন্ধান পাওয়া গেছে শুনলে পুলিশও তৎপর হয়ে উঠবে। কিন্তু এসব আয়োজন করতে করতে তো রাত পুড়িয়ে যাবে। যাক না, প্রতাপ চৌধুরী আজ ওখানেই থাকবে। তাদের বিশ্বাস আমরা এখনো বন্দী, তাই কোনো তাড়াহুড়ো করবে না। এই সময়টাকে দিন আর রাতের ঠিক মিলন লগ্ন বলা যায়। আবার আকাশ নিভিয়ে দিচ্ছিল তারার বাতি। বিদায়ী আঁধার আসর ছেড়ে চলে যাচ্ছিল ধীরে ধীরে। পূব আকাশ একটু একটু করে রঙিন হতে সবে শুরু করেছে। পাছে অপরাধীরা সাড়া পায় এই ভয়ে মোটর গাড়িগুলো দূরে রেখে পুলিশের দল সমেত আমরা চুপিসারে গ্রামের ভেতর ঢুকছি। গ্রামের অধিকাংশ মানুষই তখন বিছানা ছেড়ে ওঠেনি। মাত্র কয়েকজন বয়স্ক লোক সবেমাত্র বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। আর গৃহস্থের কয়েকজন বৌঝি কলসি কাঁখে নিয়ে চলেছে পুকুর ঘাটে। হঠাৎ সকলে সভয়ে এবং সবিস্ময়ে দেখল পুলিশ বাহিনী এসে বাগচি বাড়ির চারদিক ঘিরে ফেলল। বাগচিদের অর্থাৎ বীরেনবাবুদের বাড়িখানা সেকেলে তিলমহলা বাড়ি। বীরেনবাবুকে সঙ্গে নিয়ে আমরা 3 জন পিছন দিকের একটা ঝোপের আড়ালে আত্মগোপন করে রইল। থানার দারোগাবাবু কয়েকজন সেপাই সঙ্গে নিয়ে বাড়ির সদরের দিকে এগোলেন, আর বাকিদের মোতায়েন করলেন চারদিকে পাহারা দেবার জন্যে।
নিরাপদ দূরত্ব বজায় রেখে দারোগাবাবু গলা চড়িয়ে হাঁক দিলেন, জি, বাড়ির ভেতর কে আছো, বেরিয়ে এসো। কয়েক মিনিট কাটল, সদর দরজাও খুলল না, কিংবা বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। দারোগাবাবু আবার হাঁকলেন, দরজা খোলো, না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। মিনিট দুয়েক অপেক্ষা করে দারোগাবাবু গলা তুলে হুকুম দিলেন, জি, দরজা ভাঙো, ভাঙো, বাধা দিলে গুলি চালাবে। এবার ভেতর থেকে সাড়া পাওয়া গেল। দরজা ভাঙতে হবে না, আমরা ধরা দিচ্ছি। দরজা খুলে গেল। এক এক করে বাইরে এসে দাঁড়ালো মোট 9 জন সন্ডা মার্কা লোক। প্রত্যেকেরই দেহ তল্লাশ করে কোনো না কোনো অস্ত্র পাওয়া গেল, কিন্তু কুখ্যাত প্রতাপ চৌধুরী সদল বলে এমন শান্তশিষ্টের মতো ধরা দিল দেখে আমি খানিকটা বিস্মিতই হয়ে পড়লুম। জয়ন্তও দেখলুম ভুরু কুঁচকে আছে। সে বন্দীদের মুখের ওপর খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, তোমাদের মধ্যে প্রতাপ চৌধুরী তো নেই, সে কোথায়? সন্ডা মার্কাদের মধ্যে একজন বলল, ও নামে কাউকে আমরা চিনি না। জয়ন্ত বলল, দারোগাবাবু, বাড়ির ভেতরটা খুঁজে দেখার দরকার, লোকজন নিয়ে ভেতরে আসুন। জয়ন্ত দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ওর পিছন পিছন আমি, সুন্দরবাবু আর বীরেন্দ্র। কিন্তু তন্ন তন্ন করে তল্লাশের পরেও প্রতাপ চৌধুরীকে পাওয়া গেল না। দেখা গেল বাড়ির খিড়কির দরজা খোলা। দরজা খোলা কেন ভাবতে ভাবতে আমরা বাড়ির বাইরে এসে দাঁড়ালুম। সেখানটা গাছপালা আগাছার জঙ্গল, অল্প দূরেই পুকুরের একটা ঘাট। জয়ন্ত বলল, ভোরের আধো অন্ধকারে কেউ যদি এই পথ দিয়ে পুকুর ঘাটের দিকে যায় তাহলে সহজে কারোর চোখে পড়বে না। কি বলতে চাইছো তুমি? জয়ন্ত আমার কথার কোনো জবাব না দিয়ে এদিক ওদিক উঁকি মারতে লাগলো। খানিকটা দূরে একজন আধবুড়ো পাহারাওয়ালা দাঁড়িয়েছিল। তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, একটু আগে কোনো লোককে এইদিকে দেখেছো? লোক না, কোনো পুরুষ মানুষ এদিকে আসেনি। কোনো স্ত্রীলোক এসেছিল? আগে হ্যাঁ, কলসি নিয়ে একজন স্ত্রীলোক জল নিতে এসেছিল। জল নিয়ে কোন দিকে গেল? আগে জল নেয়নি, পুলিশ দেখে ভয়ে জড়সড় হয়ে পালিয়ে গেল। ঘোমটায় মুখ দেখে? আগে হ্যাঁ, মুখে ঘোমটা টানাই ছিল। পালিয়ে কোন দিকে গেল? পাহারাওয়ালা বাড়ির পিছন দিকের একটা পায়ে চলা পথ দেখিয়ে দিয়ে বলল, ওই দিকে। বীরেন্দ্র বলল, কিন্তু ও পথ তো গাঁয়ের দিকে যায়নি, ও পথ গেছে গঙ্গার দিকে। ওই বাঁশঝাড়টার পরেই কলা বাগান, তারপরেই গঙ্গা। বাড়ির দোতলা থেকে দেখা যায়। তার মানে আমাদের সব চেষ্টা ব্যর্থ হলো। সুন্দরবাবু অবাক হয়ে বললেন, তুমি কি বলতে চাও সেই স্ত্রীলোকটাই প্রতাপ চৌধুরী? নারীর ছদ্মবেশ ধরে আমাদের চোখে ধুলো দিয়ে গেল। আর কোনো আশা নেই বলছো? পালাবার জন্য যথেষ্ট সময় পেয়েছে। তবুও চলুন ওই দিকটা একবার ঘুরে আসি। দ্রুত পা চালিয়ে খানিকটা যাওয়ার পরেই আচম্বিতে চোখে পড়ল এক অভাবনীয় অদ্ভুত দৃশ্য। বাঁশঝাড় আর কলা বাগানের মাঝখানে পায়ে চলা পথের পাশে খানিকটা জঙ্গলে জমি। সেইখানেই ভয়াবহ বিভৎসতায় রক্তধারার মধ্যে পড়ে আছে দুটো রক্তাক্ত নরদেহ, একটা মৃত আর একটা মৃতবৎ হলেও তখনও জীবিত। বিপুল বিস্ময়ে কারোর মুখ দিয়ে কোনো কথা বেরুল না। হতভম্বের মতো দাঁড়িয়ে রইলুম খানিকক্ষণ। তারপর জয়ন্ত মৃতদেহটার দিকে আঙুল দেখিয়ে বলল, দেখো মানিক, পুরুষের দেহে নারীর শাড়ি। লোকটাকে চিনতে পারছো? সুন্দরবাবু তড়াক করে একটা লাফ মেরে খানিকটা এগিয়ে গিয়ে বললেন, আরে এ তো ফেরারি আসামি প্রতাপ চৌধুরী। কিন্তু ওর বুকে ছোড়া মারল কে? আমি কথাটা যে বলল তার মাথায় জটা, মুখে দাড়িগোঁফ, পরনে গেরুয়া রঙের কাপড়। সুন্দরবাবু বললেন, কি আশ্চর্য! তুমি তো ছিলে প্রতাপ চৌধুরীর প্রধান সাগরেদ, তারই সঙ্গে জেল ভেঙে পালিয়েছিলে। মানিক চাঁদ শ্বাস টানতে টানতে বলল, ঠিকই বলেছেন, তবে জেল থেকে বেরিয়ে আর ওসব পথে যাব না বলে প্রতাপ চৌধুরীকে এড়িয়ে চলতে লাগলুম। কিন্তু
আমি যেহেতু তার সমস্ত গোপন কথা জানতুম, তাই সে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার চেষ্টা করতে লাগলো। আত্মরক্ষার জন্য আমি পালালুম, শেষে ছদ্মবেশ ধরলুম। শেষটায় তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নিজে নিরাপদ হতে চাইলুম। আড়াল থেকে তাকে চোখে চোখে রাখতুম, আর আপনাদের কাছে তার গতিবিধি জানাতে লাগলুম। সামনে আসতে পারতুম না, কারণ আমিও তো পেরালি আসামি। আর সে কোনো কথা বলতে পারল না। ভীষণ জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে একেবারে নেতিয়ে পড়ল। তার হৃদযন্ত্র স্তব্ধ হয়ে গেল। জয়ন্ত বলল, চলুন আপনাদের বাড়ির ভেতরে যাই, এখানে এখন আর আমাদের কোনো কাজ নেই। এদের ব্যবস্থা স্থানীয় দারোগাবাবুই করবেন। সেই ভালো, অনেক ধকল গেছে, একটু বিশ্রামের প্রয়োজন। তার আগে যে ঘর থেকে প্রতাপ চৌধুরী আপনার ঠাকুরদার খাতা থেকে পাতা ছিঁড়ে নিয়ে গিয়েছিল, সেই ঘরে গিয়ে একবার বসতে চাই। আর কি হবে, আমার মন ভেঙে গেছে জয়ন্তবাবু। পুরনো কাসুন্দি ঘাঁটতে আর ভালো লাগছে না। সুন্দরবাবু এ কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ, আমারও তাই মত। গুপ্তধন এখন অনেক কল্পনা, আর ওসব নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই, অনেক হয়েছে। আমি এখন হাত পা ছড়িয়ে একটু ঘুমোতে চাই। তাহলে এক কাজ করি সুন্দরবাবু, খানিকটা সর্ষের তেল পাওয়া যায় কিনা দেখি। মানে নাকে তেল দিলে ঘুমটা ভালো হয়। সুন্দরবাবু মুঠো পাকিয়ে তেড়ে এলেন। আমি চট করে সরে গেলাম, কিন্তু জয়ন্ত ওর গোঁ ছাড়ল না। শেষ পর্যন্ত সবাই মিলে বীরেনবাবুদের সেই ঘরখানাতেই গিয়ে ঢোকা হলো। নানা রকম অব্যবহার্য জিনিসপত্র ঘরটায় ঠাসা। মস্ত বড় লোহার সিন্দুক, ঢাউস কাঠের আলমারি, ভারী ভারী বাসনকোসন, গৃহসজ্জার কড়ি খচিত দ্রব্য সামগ্রী। ঘরের কড়িকাঠ থেকে দোলনার মতো ঝুলছে একটা কড়ির আলনা। এ জিনিস একালের বাঙালিদের অনেকেই চোখেই দেখেনি। একদিকে স্তূপীকৃত হয়ে আছে পুরনো আমলের প্রচুর বই। জয়ন্ত বলল, এই বইগুলোই প্রতাপ চৌধুরীরা আলমারি থেকে টেনে বার করেছিল? আগে হ্যাঁ। জয়ন্ত অন্যমনস্কভাবে দু তিনটে বই তুলে নিয়ে পাতার পর পাতা উল্টে যেতে লাগল। ওর ভুরু দুটো অসম্ভব রকমের কুঁচকে আছে। হঠাৎ বলল, বীরেনবাবু, আপনি কি মনে করেন জগৎ শেঠের গুপ্তধন প্রতাপ চৌধুরী হস্তগত করে নিয়েছিল? হ্যাঁ, আমি তাই মনে করি। কিন্তু আমি তা মনে করি না। গুপ্তধনের সন্ধানেই সে বাড়িতে এসেছিল। খাতার যে পাতাগুলো ছিঁড়ে নিয়েছিল সেখানেই সম্ভবত ইদারার ভেতর গুপ্তকক্ষের কথাটা উল্লেখ ছিল। প্রতাপ চৌধুরী সেখানে হাজির হয়ে দেখল যে গুপ্তকক্ষ আছে ঠিকই, কিন্তু সেখানে কোনো ধনরত্ন নেই। যদি সে ধনরত্ন সেখানে পেত, তাহলে আমাদের নিয়ে আর মাথা ঘামাতো না, গোপনে সরে পড়ত। সুন্দরবাবু তাল ঠুকে বললেন, ঠিক, তোমার এই যুক্তি জজেও মানবে। তারপর কাল রাত্রে আবার এলো, নতুন করে খোঁজাখুঁজি শুরু করলো। কয়েকটা ঘরের মেঝে দেওয়াল সম্ভবত ফাঁপা মনে করে ঘোরাঘুরি করলো। সেগুলো আপনাদেরও চোখে পড়েছে। সিন্দুক এবং আলমারিগুলোও ভাঙা। বীরেন্দ্র বলল, গুপ্তধন যদি সত্যি থাকতো তাহলে নিশ্চয়ই তারা পেয়ে যেত। অন্ধের মতো খুঁজলে কিছুই পাওয়া যায় না। এবারে বীরেন্দ্র একটু শ্লেষাত্মক ভঙ্গিতে বলল, বেশ, তাহলে আপনি চক্ষুষ্মানের মতো খুঁজে সেগুলো বার করুন। জয়ন্ত অবিচলিত কণ্ঠে বলল, সেই জন্যই তো আমার এখানে আসা। এরপর আমরা তিনজন অবাক হয়ে ওর কাণ্ড কারখানা দেখতে লাগলাম। সে প্রথমে অত্যন্ত দ্রুত হাতে প্রত্যেকটা বই তুলে তুলে দেখতে লাগল। তারপর বাসনকোসনগুলো নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করল। তারপর ওপর দিকে তাকিয়ে কড়িকাঠ থেকে ঝুলন্ত কড়ির আলনাটার দিকে স্থির নেত্রে তাকিয়ে রইল। সুন্দরবাবু বললেন, হে, আলনা দেখে একেবারে থ হয়ে গেলে যে। এমন কারুকার্য করা সুন্দর আলনা এ যুগে আর দেখা যায় না। ওর দণ্ডটা দেখেছেন? অন্তত হাত চারেক লম্বা আর বিগত খানিক মোটা, লাল কাপড়ে মোড়া।
ওপরে বসানো অজস্র কড়ি। এককালে কড়ি ফেলে বাজারে জিনিস কেনা যেত, জানেন কি? না, জানি না, কিন্তু ওই করি কি তোমার গুপ্তধন? ও জিনিস এখনকার বাজারে অচল, কিন্তু আলনাটা একবার নামিয়ে দেখতে ইচ্ছে করছে। এমন সুদৃশ্য বস্তু হাতের কাছে পেয়েও একবার ছুঁয়ে দেখব না? এটা একটু ছেলে মানুষই বায়না হয়ে গেল নাকি? কিন্তু জয়ন্তর জেদের কাছে হার মানতে হলো। শেষ পর্যন্ত আলনাটা দড়ি ছিঁড়ে নিচে নামাতেই হলো। এবার জয়ন্ত বলল, বীরেনবাবু, একটা করাত কিংবা কাটারি এনে দিতে পারেন? কি আশ্চর্য! এসব দিয়ে কি করবেন? আনুন না, আনলেই দেখতে পাবেন। করাত এবং কাটারি দুটোই পাওয়া গেল। এরপর যেটা ঘটল সেটা আমি সারা জীবনেও কখনো ভুলব না। জয়ন্ত বিনা বাক্য ব্যয়ে নিচেই বসে পড়ে করাত চালিয়ে আলনার কড়ি বসানো দণ্ডটার একটা প্রান্ত কেটে ফেলল। তারপর উঠে দাঁড়িয়ে দণ্ডের কাটা দিকটা মেঝের ওপর উল্টো করে ধরল, আর সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো ঘরের চেহারাটাই গেল পাল্টে। লাল, নীল, গোলাপি, সবুজ, শুভ্র নানা বর্ণের অপরূপ ছটায় ঘর ভরে উঠল। প্রভাতী সূর্যের আলোয় ঘরের মেঝেময় ঝলমল করতে লাগল নীলকান্ত মণি, হীরক, মরকত, পদ্মরাগ আর মুক্তোর মতো মহামূল্য রত্নরাজি। এক চমকপ্রদ অভাবিত উত্তেজনায় আমি, বীরেন্দ্র আর সুন্দরবাবু স্তম্ভিত নেত্রে শিলামূর্তির মতো দাঁড়িয়ে রইলুম। কতক্ষণ দাঁড়িয়েছিলুম তা বলতে পারবো না। ঘোর ভাঙল জয়ন্তর কথায়। বীরেনবাবু, আপনার ঠাকুরদা তার লেখার উপসংহার অংশে কিন্তু পরিষ্কার করে আসল কথাটা বলে দিয়েছিলেন। কিন্তু আমি ঠিক জানি ভাই, গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহজ পথের পন্থী। অর্থাৎ সবাই গোপন করতে গুপ্ত জায়গায় খোঁজে, কিন্তু উনি লুকিয়ে রাখলেন সবার চোখের সামনেই। ঠিক। পরের অংশে আরও স্পষ্ট করে বলা আছে, মানস নয়ন যে খুলে চায়, সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্দুকে। তার মানে সেই জন্যেই তুমি সিন্দুক আলমারি না খুঁজে চোখের সামনে বাইরে পড়ে থাকা জিনিসগুলোর ওপরেই বেশি মনোযোগ দিচ্ছিলে। এবং এটা বোঝেনি বলেই প্রতাপ চৌধুরী আমাদের আগে এখানে পৌঁছলেও তাকে শূন্য হাতেই স্বর্গে যেতে হলো। এতক্ষণে সুন্দরবাবুর মুখ দিয়ে শব্দ বেরুল, স্বর্গে নয়, নরকে। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম জগৎ শেঠের রত্নকুঠি। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, ঠাকুরদা এবং মানিক চাঁদ, সঞ্জয় চট্টোপাধ্যায়, সুন্দরবাবু ও অন্যান্য কয়েকটি চরিত্রে অপু, জয়ন্ত অনুপ, বীরেন্দ্র সন্দীপ, ঠাকুরদার ছোটবেলা পিঙ্গল, ছোটবেলার বন্ধু রিজু এবং মানিক ও অন্যান্য কয়েকটি চরিত্রের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।